দেখো, আজকে তোমাদের ফুল চ্যাপ্টার আমরা বলছি প্রবাবিলিটি। এর বেশিরভাগটা 12-এ আছে, কিন্তু যেটুকু 11-এ আছে সেখানেও প্রায় অন্তত কম করে 8 থেকে 10 নম্বর এখান থেকে আসবে। এবং খুব একটা ভাইটাল চ্যাপ্টার ফর এইচএস অ্যান্ড জয়েন্ট। এখন 12-এ যে চ্যাপ্টারটা আছে সেখানটা ভালো বুঝতে গেলে 11-এ যে পড়াচ্ছি, 11-এ যেটুকুন আছে সেটুকুনে যদি তোমার একটু ফাঁক থাকে তাহলে কিন্তু 12 অঙ্ক বুঝতে পারবে না। অতএব প্রথম থেকে এই চ্যাপ্টারটা মন দিয়ে শুনবে। আমি এটা ডিটেলস পড়াবো প্রবাবিলিটিটা, কোনো তাড়াহুড়ো করবো না। প্রবাবিলিটি চ্যাপ্টারটা ক্লিয়ার করবো, প্রচুর অঙ্ক করাবো। থিওরি তেমন আসবে না, অঙ্কই আসবে। অতএব ভালোভাবে প্রথম থেকে এর যে ভিডিওগুলো দেবো প্রথম থেকে এটা ক্লিয়ার করার চেষ্টা করবে। যেমন ধরো প্রবাবিলিটি বলতে জিনিসটা কি, সম্ভাবনা। প্রবাবিলিটি আমরা জিনিসটা কি, যেমন ধরো তুমি হয়তো বললে যে আজকে মেঘ উঠতে বলে আজকে বৃষ্টি হতে পারে। আমরা কথা বলি না আজ বৃষ্টি হবে, বললাম বৃষ্টি হবে, কিন্তু দেখা গেল বৃষ্টি হলো না। আবার ধরো দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, এই ধরো ভারত আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের হারের খেলাটা ইংল্যান্ড আগে অস্ট্রেলিয়া হয়েছে। তা ধরো আমরা সেকেন্ডটা থার্ডটা এই যে ম্যাচগুলো হলো, যেগুলো ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট, থার্ড টেস্ট, দুটো তিনটে বোধহয় টেস্ট হলো সম্ভবত, নাকি কটা টেস্ট? দুটো টেস্ট হলো। তা আমরা খেলা দেখে আমরা কখনো বলছি ইন্ডিয়া জিতবে, কখনো ভাবছি যে ইংল্যান্ড জিতবে, এবং একটাতে যে ড্র হবে এটা ভাবতেই পারিনি, জানছি ইন্ডিয়া হারবে। কিন্তু দেখা গেল ইন্ডিয়া সেটা বাঁচিয়ে দিলে, ড্র করে দিলে হনুমা বিহারি আর অশ্বিন। আবার দেখো আর একটা টেস্টে যেটা আমরা ভাবতে পারিনি আমরা জিতবো, সেটা কিন্তু ঋষভ পান্ত জিতিয়ে দিলে। কিন্তু ওটা কিন্তু প্রথমে কেউ বলতে পারবে না যে এটা জিতবে। আবার লাস্টারটা দেখো তুমি, যে সবাই যখন ফেল করছে সেখানে একটা বোলার অশ্বিন সেখানে দারুণভাবে ব্যাট করলো। মানে আমি যেটা বলতে চাইছি যে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমরা আগাম বলতে পারছি না, কিন্তু আমরা আন্দাজ করছি। যেমন ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পর বললে কত পাবে অঙ্ক, বললাম আমি 80% পাবো। তাহলে এতগুলো যে উদাহরণ দিচ্ছিলাম সেখান থেকে তুমি আন্দাজ করছো 80%, মানে একটা গাণিতিক আকারে প্রকাশ করছো। 80% মানে কি? 80/100, 100-এর মধ্যে 80 পাবে। 80/100 কাটাকাটি করলে তো 4/5। তাহলে তোমার সম্ভাবনাকে তুমি একটা গাণিতিক রূপ দিচ্ছ। আর একটা সম্ভাবনাকে যখনই একটা গাণিতিক রূপ দিচ্ছ, তার মানে ম্যাথমেটিক্সের আকারে প্রকাশ করছো, বিজ্ঞানের উপর প্রকাশ করছো, গাণিতিক আকারে প্রকাশ করছো, তাহলে এই সম্ভাবনার উপর ভিত্তি করে ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চ তৈরি হয়েছে তাকে বলছে প্রবাবিলিটি। কি বললাম? যেহেতু তুমি গোটাটা আগে সবকটা আন্দাজে বলছিলে সম্ভাবনা, যে খেলা আছে, খেলাটা ড্র হবে, দুটো টিমে খেলছে, তিন মধ্যে ড্র হতে পারে, কেউ বলছে ইন্ডিয়া জিতবে, কেউ বলছে ইন্ডিয়া হারবে, তাই জয় পরাজয় অমীমাংসিত এই যে ঘটনাগুলো, সেখান থেকে আমরা দেখা গেলাম যে আমরা একটা যখন পরীক্ষার রেজাল্ট বলছি তখন বলছে 80% পাবে, তাহলে আমরা গাণিতিক আকার ধারণ করছে, দিয়ে আমরা এই সম্ভাবনাটা একটা গাণিতিক আকার ধারণ করে একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ তৈরি হয়েছে। সেই ব্রাঞ্চটা কি বলছে? ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি জিনিসটা ক্লিয়ার জানতে গেলে না, র্যান্ডম এক্সপেরিমেন্ট, সমসম্ভব পরীক্ষা, বাংলায় বলছে সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা না এই ওয়ার্ডটা বেশিরভাগ ইংরেজিতে আমরা ভালো জানবো, বুঝলে তো? সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে জানতে হবে। র্যান্ডম এক্সপেরিমেন্ট, কারণ গোটা পড়াটা এই কথাটা দরকার, বারবার তুমি বুঝো প্রতি অঙ্ক ক্ষেত্রে র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা কি? An experiment
ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা, সেটা বলছে ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট। একটা পরীক্ষাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো ইফ ইট স্যাটিসফাই দ্য ফলোইং টু কন্ডিশন। একটা এক্সপেরিমেন্টকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি সে এই নিচের দুটো শর্তকে পালন করে। এক, ইট হ্যাজ মোর দ্যান ওয়ান পসিবল আউটকামস, মানে এর যে পরীক্ষাটা হবে একের বেশি রেজাল্ট থাকবে। ঘটনা ঘটতে পারে, রেজাল্ট তো একটা হবে, কিন্তু আসতে পারে একের বেশি রেজাল্ট। যেমন কোনো খেলা হচ্ছে, খেলা একের বেশি রেজাল্ট, জিততে পারে, হারতে পারে, ড্র হতে পারে। পরীক্ষা দিচ্ছ, পাস করতে পারো, ফেল করতে পারো। সেই জন্য বলছে ইট হ্যাজ মোর দ্যান ওয়ান আউটকামস। আউটকামস বলতে যে ফলটা, যে রেজাল্টটারই সিমিলার টার্ম হচ্ছে আউটকামস, ফল। আমরা রেজাল্ট অথবা আউটকাম বলছি। ইট ইজ নট পসিবল টু প্রেডিক্ট দ্য আউটকাম ইন অ্যাডভান্স। এই যে এক্সপেরিমেন্টটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো, কখনোই সম্ভব নয় টু প্রেডিক্ট দ্য আউটকাম ইন অ্যাডভান্স, মানে যে রেজাল্টটা হবে তুমি অ্যাকচুয়ালি কি ঘটবে সেটা বলতে পারবে না। তাহলে এক কথা কাকে বলো সমসম্ভ পরীক্ষা র্যান্ডম এক্সপেরিমেন্ট? যে সমস্ত পরীক্ষা বা পর্যবেক্ষণ করার পূর্বে যে পরীক্ষাটা করছো তুমি সেই পরীক্ষার রেজাল্টটা কি হতে পারে জানো। পরীক্ষাটা করার পর কি রেজাল্ট, কি আউটকাম আসবে তুমি জানো, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটবে, অ্যাকচুয়ালি কি রেজাল্টটা হবে তুমি জানো না। আগে থেকে প্রেডিক্ট করা যাবে না এই রেজাল্টটাই হবে, তাকে বলছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে গেলে আমরা ক্লিয়ার উদাহরণ দিয়ে বলি, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরো আমি বলে যাচ্ছি মুখে বলে, এত লিখছি না, তোমাদের বইয়ে আছে দাগ দিয়ে দেবো, প্রচুর লেখা মানে প্রচুর টাইম লেগে যাবে, কোনো অঙ্ক ছাড়া আসবে না এখানে কিছু, আর অঙ্কটা তো করাবো তখন ক্লিয়ার হবে। যেমন ধরো র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা উদাহরণ বলছি, ধরো একটা কয়েনকে টস করা হলো, একটা কয়েনকে টস করা, একটা মুদ্রাকে নিক্ষেপণকে উৎক্ষেপণ করলে, একটা কয়েনকে টস করে দেখলে না ক্রিকেট খেলা কয়েন টস হয় বলে, টস কারা জিতেছে, সেটা একটা টস করলে একটা কয়েনের দুপিটা ঠিকই থাকে, হেড থাকে, টেল থাকে, আমরা একটা হেড বলি একটা টেল বলি। তা কয়েনকে টস করার আগে তুমি জানো কি করতে পারে, নয় হেড পড়বে নয় টেল পড়বে, অ্যাকচুয়ালি কি পড়বে সেটা তোমার পক্ষে বলা সম্ভব নয়। এই জন্যে মুদ্রা নিক্ষেপণ অর্থাৎ কয়েন টস একটা সমসম্ভব পরীক্ষা। আবার বলছি, একটা কয়েনকে টস করা হলো, নয় হেড পড়বে নয় টেল পড়বে, তুমি এটা জানো, কিন্তু কয়েনকে টস করার আগে তুমি কি বলতে পারবে যে শিওর হেড পড়বে কি শিওর টেল পড়বে? বলা যায় না। এই জন্যে আমরা ইজ নট টু প্রেডিক্ট দ্য আউটকাম ইন অ্যাডভান্স, আগে থেকে বলা যাবে না কি ঘটনা ঘটবে। সেই জন্য কয়েনকে টস করা অর্থাৎ মুদ্রা নিক্ষেপণ করাকে বলবো সমসম্ভ পরীক্ষা। তাহলে বলো আচ্ছা, যদি বলে ত্রিভুজ, তুমি একটা পরীক্ষা করছো, বিভিন্ন রকম ত্রিভুজ এঁকেছো, ওরে তার পরীক্ষা করতে দেখছো তিনটে কোণের সমষ্টি কত হবে, দেখা গেলো তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ, আমরা ক্লাস 8-এ পড়েছি। এটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট? বলবেন না, কারণ তুমি জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ একটা রেজাল্টই আসবে, ওটা কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়, কারণ ওটা হবেই। তাহলে ওটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। সিমিলারলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট? না, সূর্য তো পূর্ব দিকে উঠবেই, এটা তো চিরসত্য, অতএব এটা কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। তাহলে আমরা এখন পর্যন্ত যা উদাহরণ দিলাম, একটা কয়েনকে টস করা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপর তো একটা ডাইকে, লুডোর ছক্কা, ইংরেজিতে বলে ডাই, এর পুরো লম্বা যে দুটো হয় তখন ডাইস করবো। একটা লুডোর ছক্কা, ইংরেজিতে বলে লুডোর ছক্কার ইংরেজি বলে ডাই, একটা ওয়ান ডাইকে রোল করে দেয়, গড়িয়ে দেওয়া হলো। আমরা লুডো খেলি না, লুডো খেলা তোমার জানো সবাই, 1 2 3 4 5 6 পরে একটাকে বলা হয়, তোমার সবাই যেন লুডোর 6টা দল থাকে। তা তুমি যখন আমাদের তার লুডো খেলা হয়, লুডোটা যখন গড়িয়ে দেওয়া হয়,
ধরো ছয় খেলা, ছয় করলে দু রকম খেলা, লুডো খেলা আমরা জানি, কখনো ছয় করলে খুব লাভবান হয়, আর সাপ খেলা যদি বলে খুব করলে এক করলে লাভ হয়। আমরা সবাই চাই যে ছয় করি, যে খেলাটা বেশিরভাগ খেলা হয়। কিন্তু তুমি ছয় বলে চাললে দেখা গেলো 5 করে গেছে কি 4 করে গেছে। তাহলে একটা লুডো খেলা হলে একটা লুডোর গড়িয়ে দিলে, একটা ডাইকে গড়িয়ে দিলে তোমার কি কি আসতে পারে? আসতে পারে 1, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এতগুলো ঘটনা ঘটবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা ঘটবে? 6 করবে না, 5 করবে না, 4 করবে না, 3 করবে, তুমি বলতে পারছো না। তাহলে লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া একটা সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে আমি তোমাদের দুটো র্যান্ডম এক্সপেরিমেন্ট উদাহরণ দিলাম। একটা হচ্ছে কয়েনকে টস করা, তার হেড করবে টেল করবে তুমি জানো, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা করবে তুমি জানো না। সিমিলারলি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলে, লুডোর ছক্কা গড়িয়ে দেওয়ার আগে আমরা জানি নয় 1 করবে, নয় 2 করবে, নয় 3 করবে, নয় 4 করবে, নয় 5 করবে কিংবা 6 করবে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি জানো না কোনটে পড়বে। অতএব লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, অর্থাৎ সমসম্ভব পরীক্ষা। 3 নম্বর, ধরো যদি আমরা এক ঝাল তাসকে, এ প্যাক অফ কার্ডস, আমরা জানি এক ঝাল তাসে ইংরেজি বলতে প্যাক অফ কার্ডস কটা তাস থাকে? 52টা তাস থাকে। এ প্যাক অফ কার্ডস 52টা তাস থাকে। এমনি খুলে নতুন তাস খুলে দেখবে 53টা রয়েছে, একটা জোকার বলে, ওটা তাস না, আমরা 52টা তাস করবো। 52টা তাসে দেখবে দু রকম কালার থাকে। 52টা তাসে দেখবে দু রকম কালার থাকে। কি কি থাকে কালার? রেড থাকে। এই তাসটা জানতে হয়, কারণ তাসের প্রচুর প্রশ্ন আসে, সেই জন্য তোমাদের বলে দিচ্ছে, একটা রেড, লাল। তাসের দু রকম রং থাকে, রেড আর ব্ল্যাক। রেড আর ব্ল্যাক, লাল আর কালো। তাহলে তাসের ক রকম রং? দু রকম রং। যেমন তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো তাসের এক ঝাল তাস রয়েছে, এক ঝাল তাসে দেখো, আর অনেকে জানো না তাসটা। দেখো তাসে দেখো এটা কালো রং আর লাল রং। এই তাসে আমি যেটা বলতে চাইছি যে কালো আর লাল, দেখো লাল আর কালো, রেড এন্ড ব্ল্যাক। গোটা এই তাসে 52টা তাস, 52টা তাসে 26টা লাল আর 26টা কালো আছে। 26টা লাল 26 আর 26 কালো। আর এই তাসগুলো না, আমার তাসটা ইয়ে হয়ে গেছে, আলাদা এক কাছে উল্টো পাল্টা হয়ে গেছে। আমি বলতে চাইছি তাসের 4টে স্যুট আছে, 4 রকম স্যুট আছে, 4 রকম তাস। 4 রকম কিরকম না, এই লালটাই 26টা দুটো ভাগে ভাগ আছে, মানে এ 13টা লাল, এ 13টা লাল, দুটো রকম। একটা 13 একে বলছে ডায়মন্ড। ডায়মন্ড, ডায়মন্ডের বাংলা হচ্ছে রুইত। এই 13টা, এটা হাট, ইংরেজি হলো হাট, বাংলায় বলে হরত। দেখ তাসটা দেখো, হরদম তাসটা, হরদম তাসটা কিরকম দেখো, এইটা হরদম তাস, এইটা হরদম তাস, এটা হাট, ইংরেজি হলো হাট, এইটা হরদম। করকম থাকবে? 13টা থাকবে। সেই রকম ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে এইরকম, এইরকম ডায়মন্ড, একে বাংলাকে বলছে রুইতন। রুইতন, এই যে ডায়মন্ড, রুইতন। আর কালো, ব্ল্যাক, এটাও 13 দু রকম আছে, 13। একটা হচ্ছে ক্লাস, বাংলা বলা হয় চিতন, আর একটা হচ্ছে ইস্কাবল। স্পেড। আচ্ছা
আচ্ছা আগে ইংরেজি লিখি, ইংরেজি লিখে আগে স্পেড, বাংলা বলছি ইস্কাবন। তার কাজগুলো আগে চেনো। ক্লাব, এই যে দেখো এরকম কাজটা থাকে, এটাকে বললাম চিরিতন, এই যে চিরিতন ক্লাব। আর এসকাবন দেখো, এইটা হচ্ছে এসকাবন, এসকাবন। তাহলে আবার বলছি, করম ফুট থাকে, তা সে 4 রকম থাকে, এক একটা কত করে থাকে, 13 রকম থাকে। কটা মোট থাকে, 12টা। কটা লাল, 26টা লাল, 26টা কালো। 26টা লাল কভাগে ভাগ, 2 ভাগে। প্লাটিনাম একটা হার্ড ডায়মন্ড, বাংলায় বলতে হরতন 2 টন। আর একবার দেখিয়ে দিচ্ছি হরতন, এই তো হরতন, হরতনটা দেখে দেখো, হার্ট হরতন, 2 টন ডায়মন্ড, এই যে এটা ডায়মন্ড, এটা ডায়মন্ড। আর কালো, ওটা 26টা থাকে, ওটাও দেখো 26টা দ্বারা করে ভাগ। একটা ইস্কাবন, যাকে স্পেড বলা হচ্ছে, স্পেড এটা। আর চিরিতন, চিরিতন যেটা বলা হচ্ছে ক্লাব, এই যে ক্লাব চিরিতন এটা। আর এই যে 13টা আইডেন্টিটি, 13টা আইডেন্টিটি কি কি থাকে, প্রত্যেকটা তাসে একই রকম থাকে। এর থাকে 13টা আইডেন্টিটি থাকে, 2 সংখ্যা যেগুলো থাকে, 2 নাম্বার থাকে, দেখবে 2, এইরকম 2, এই যে 2, 3 থাকে, 2 3 নাম্বার যেগুলো বলতে থাকে, 4 থাকে, 4 এই 4, এগুলো দেখানোর কিছু নেই, 2 3 4। তাহলে 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে, এই যে 5 6 7 8 9 10 এরকম থাকে। আর কি থাকে, গোলাম। আর দেখো গোলামটা একটা ছবি দেওয়া আছে, গোলাম, গোলাম, গোলামটা দেখো এই যে লেখা থাকে, যে গোলাম, জ্যাক, গোলাম, এই গোলাম, গোলামের এটা হচ্ছে জ্যাক বলা হয় যে, এবং ফেস কার্ড, এই যে ছবি থাকে, গোলামটা ছবি দিয়ে, একে বলা হয় ইংরেজি বলে ফেস কার্ড। গোলামের পর কুইন, কুইন কিউ, রানী, রানী, রানী থাকে, রানীটা ছবি, তাহলে কিউ গোলাম, সাহেব। এরপর থাকে সাহেব থাকে, সাহেব থাকে, সাহেবের ছবিটা এখানে, এই ছবিটা এরকম সাহেবটা, এই যে এটা ইস্কাবনের সাহেব, এই কে সাহেবের থাকে, কিং, সাহেব মানে কিং, সাহেব মানে কিং। আর টেক্কা, টেক্কা মানে এ লেখা থাকে, এই যেমন এটা তো হরধনের টেক্কা, হরধনের টেক্কা, এটা হরধন, হরধনের টেক্কা এ, এটা কালো হলে চিহ্নিত হলে কালো থাকবে, আমার কাজটা মিক্সড হয়ে গেছে। এ টেক্কা চিহ্নটা সব দিকে এ থাকে। আমি যেটা বলতে চাইছি, এক ঝাল তাসে 12টা তাস থাকে, তার আইডেন্টিটি হচ্ছে প্রত্যেকটা 13টা করে থাকবে, সেই প্রত্যেকটা 13 থাকবে 2 3 4 5 6 7 8 9 10, এটা নাম্বারিং কার্ড থাকে 9টা। আর এ টাকা, একে টেক্কা বলা হয়, সাইড 4 কোণে এ লেখা থাকে, তাকে টেক্কা বলা হয়, এস ইংরেজিতে বলা হয় এস, কারণ কোনো উচ্চারণ এ কে বলা হয়, এ বলে এস, এ বলে টেক্কা। আর যে কিউ কিউ সাহেব, বিবি বললাম সাহেব, বাংলা বলা সাহেব, ইংরেজিতে বলে কিং। তার কুইন, ইংরেজিতে বলে কুইন, বাংলা বলে রানী, একে বলে রাজা বা সাহেব, রাজা বা সাহেব বলা হয়, সাহেব, সাহেব বিবি। আর গোলাম, জ্যাক, এগুলো গোলাম, দেখছো না একটা হিন্দি বইয়ের নাম আছে দেখবে, বাংলা সিনেমা বইয়ের, সাহেব বিবি গোলাম, এক কথা বলা সাহেব বিবি গোলাম। আর টেক্কা, এই সাহেব বিবি গোলাম, তাহলে যদি বলে এক জাল তাসে এ পেককাশ কটা টেক্কা থাকে, বলবে 4 টেক্কা, প্রত্যেকটা একটা করে থাকে, এটাও দেখা থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, তাহলে এক জাল তাসে কটা টেক্কা থাকবে,
চারটে টেকা থাকে। কটা বিবি থাকে, কটা কুইন থাকে? চারটি থাকে, চারটে কুইন থাকে। কটা রানী থাকে, কটা কুইন থাকে? চারটে বললাম। তার চারটে বিবি থাকে, চারটে কুইন থাকে। বিবি অর্থাৎ কুইন একই কথা। চারটে রাজা অথবা চারটে কিং একই কথা। চারটে গোলাম থাকে, চারটে টেকা থাকে, চারটে বস থাকে, সব কটাই চারটে করে থাকে। এইবার যেটা বলি, বলতে কটা ফেস কার্ড থাকে একজন তাসে? বলে 12টা। কারণ সাহেব বিবি গোলাম হচ্ছে ছবি থাকে, সাহেব বিবি গোলাম ছবি। তাহলে প্রত্যেকটা যদি শুটে 3টে করে ছবি থাকে, তাহলে 4টে শুট 4 12টা ফেস কার্ড থাকে। কারণ সাহেব, তাহলে একজন তাসে কটা সাহেব থাকে? 3টে সাহেব থাকে। কটা বিবি থাকে? 3টে বিবি থাকে। কটা গোলাম থাকে? সরি, একজন তাসে কটা সাহেব থাকে? বলা ভুল হচ্ছে। একজন তাসে কটা সাহেব থাকে? 4টে সাহেব থাকে। কটা বিবি থাকে? 4টে বিবি থাকে। কটা গোলাম থাকে? 4টে গোলাম থাকে। ওরা যেহেতু ফেস কার্ড, তাহলে কটা ফেস কার্ড থাকে? 12টা। একজন তাসে কটা টেক্কা থাকে? 4টে। বুঝা গেল? 4টে টেক্কা, 4টে রাজা, 4টে বিবি, 4টে গোলাম। সাহেব বিবি গোলামকে ফেস কার্ড বলা হয়। এছাড়া ব্রিজ খেলা, তাসের ব্রিজ খেলা বলে একটা খেলা আছে, ইন্টারন্যাশনাল খেলা। ব্রিজ খেলা একটা অনার্স সিস্টেমের খেলা আছে। এই অনার্স কার্ড দেখবে একটা প্রশ্ন আছে, সাম্মানিক তাস। সাম্মানিক তাস অনার্স কার্ড বলতে আমরা বুঝি সাহেব বিবি গোলাম টেক্কা। সাহেব বিবি গোলাম টেক্কা। সাহেব বিবি গোলাম টেক্কাকে বলা হয় অনার্স কার্ড। সাহেব বিবি গোলাম টেক্কা বলে অনার্স কার্ড। কোনো কোনো জায়গায় আবার 10টাকেও অনার্স কার্ড হিসেবে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু ম্যাক্সিমাম এখন দেখা গেছে যে কোনো জায়গায় খেলায় সাহেব বিবি টেক্কা গোলামকে বলা হয় অনার্স কার্ড। এটা ব্রিজ খেলা, আমাদের ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে ব্রিজ খেলা। এই হচ্ছে তাসের হিস্ট্রি। যাই হোক, আমরা যেটা বলছিলাম, এবারে তোমার এর ব্যাকআপ কার্ডস আছে। তুমি না দিকে একটা তাস তুলে নিলে, তুমি জানো 12টা তাস সম্বন্ধে তোমার জ্ঞান আছে, 12টা তাস সম্বন্ধে 13টা উইতন আছে, 13টা হরকন আছে, 13টা চিন্তন আছে, 13টা ক্লাব। কিন্তু তুমি কি আগে থেকে বলতে পারবে যে তাসের হরতন তাসটা বলতে পারবে না? তাহলে একজন তাস থেকে যে কোনো একটা তাস তুলে নেওয়া হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। একজন তাস থেকে যে কোনো একটা তাস তুলে নেওয়া হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কারণ আগে থেকে বলা যাবে না কি তুলবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যে উদাহরণ দিলাম র্যান্ডম এক্সপেরিমেন্টে 3টে দিলাম, মূলত কি একটা কয়েনকে টস করা, হেড অথবা টেল পড়বে। একটা ডাইকে থ্রো করা, 1 2 3 4 5 6 পড়বে। আর একজন তাস থেকে যে কোনো একটা তাস তুলি না, সেটা হচ্ছে এই ব্যাকআপ কার্ডসের যে কোনো একটা তাস তুলি না, সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখন র্যান্ডম এক্সপেরিমেন্টের পরের কথা জানতে গেলে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্যাম্পল স্পেস, নমুনা দেশ। নমুনা দেশ কাকে বলবো? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস বাংলায় বলছে নমুনা দেশ। নমুনা দেশ বাংলায় বলছে নমুনা দেশ। অনেকের বাংলা বই আছে ম্যাক্সিমাম, সেই যে নমুনা দেশটা লিখছেন, নমুনা দেশ বলছে দি সেট অফ অল পসিবল আউটকামস। দি সেট অফ অল পসিবল আউটকামস। অল পসিবল আউটকামস of a random experiment. Of a random experiment. Of a random experiment is called sample space. এই স্যাম্পল স্পেস হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট জিনিস। ও হচ্ছে একটি কোয়ালিটি বস, ওর আন্ডারেই সবাই কাজ করবে। যেমন সেটে আমরা মনে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট বলতাম, সেরকম প্রবাবিলিটি অঙ্ক করবো না। এই নমুনা দেশ সেট অফ অল পসিবল আউটকাম, যে একটা তুমি র্যান্ডম এক্সপেরিমেন্ট করছো তার কি কি ঘটনা আসতে পারে, সবাইকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে বলছে
স্যাম্পল স্পেস, তার সেট, যেমন ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, প্রবাবিলিটিতে সমস্ত সেটগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে, যতগুলো আউটকামস হবে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে তাকে সাধারণত এস দ্বারা ডিনোট করা হয়। আমরা এমনি অরিজিনালি যে সেট করেছি সেখানে ইউ দ্বারা ডিনোট, এখানে ডিনোট হবে এস। এস এর একটা বিরাট ভূমিকা, স্যাম্পল স্পেসের যে বিরাট ভূমিকা। যেমন ধরো এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা কয়েনকে টস করো, একটা কয়েনকে টস করলাম, ওয়ান কয়েন ইজ টসড, ওয়ান কয়েন ইজ টসড, মানে একটা মুদ্রাকে নিক্ষেপণ করলাম, একটা মুদ্রাকে নিক্ষেপণ করলাম। কখনো বলা হয় একটা মুদ্রাকে উৎক্ষেপণ করলাম, আর ইংরেজিতে বলছি ওয়ান কয়েন ইজ টসড। দেখো আমরা কি করে হেড করতে হয়, আমি এটা ভাষা লিখছি, হেড পড়াকে না আমরা সাধারণত না একটা কয়েনকে টস করে হেড করবো, হেড পড়াকে সাধারণত আমরা এই দ্বারা ডিনোট করবো, হেড পড়াকে সাধারণত আমরা এই দ্বারা ডিনোট করবো, এটা মুখে বলে দিচ্ছি। হেড পড়াকে সাধারণত আমরা এই দ্বারা ডিনোট করবো, আর যদি টেল পড়ে তাকে সাধারণত টি দ্বারা ডিনোট করবো। তাহলে আমরা জানি একটা কয়েনকে টস করলে কি কি আউটকামস আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। কি বললাম, দি সেট অফ অল পসিবল আউটকামস, যে যে আউটকাম আসতে পারে এই চারটি নিয়ে যে সেটটা তৈরি হবে। তাহলে ওয়েন কয়েন ইজ টসড, আমার স্যাম্পল স্পেসটা কি হবে, নমুনা দেশটা কি হবে, নমুনা দেশটা বলে সেট তৈরি করতে বলছে, এইচ আর টি, হেড আসতে পারে, টেল আসতে পারে, এই হচ্ছে স্যাম্পল স্পেস, দি সেট অফ অল পসিবল, যা হবে তাদেরকে নিয়ে সেটটা। আর এই যে সেটের মেম্বার এইচ আর টি, এরা দিকে বলা, এটাও ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ওরা দিকে হলো নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। তাহলে নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট, নমুনা বিন্দু থেকে স্যাম্পল পয়েন্ট থেকে, স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল পয়েন্ট বা নমুনা বিন্দু, এমন স্যাম্পল পয়েন্ট অথবা নমুনা বিন্দু, নমুনা বিন্দু থেকে, নমুনা বিন্দু যখন লিখবো তখন আর সেটা কার দেবো না, এইচ আর টি, নমুনা বিন্দু হলো এইচ আর টি, এটা হচ্ছে নমুনা বিন্দু। একটা কয়েনকে টস করলে নমুনা বিন্দু হচ্ছে এইচ আর টি। আচ্ছা দুটো কয়েনকে যদি টস করা হয়, when two coin is tossed, when two coin is tossed, দুটো মুদ্রাকে আমরা টস করলাম, when two coin is tossed, এই স্যাম্পল স্পেসটা তোমাকে জানতে হবে, স্যাম্পল স্পেসটা কি কি হতে পারে বোঝার চেষ্টা করো। শোনো, তুমি কি করলে, একটা কয়েনকে টস করলাম, তারপর আবার একটা কয়েনকে টস করলাম, ও কথা বলা যা, যদি তুমি দু হাতে দুটো কয়েন নিয়ে ঘুরিয়ে দিয়েছো একই কথা, দুটো কয়েনকে একসঙ্গে ছুড়ে দিলে দিয়ে পড়বে রেজাল্ট যা, আর একটা কয়েনকে প্রথমে করলাম, যেমন ধরো একটা কয়েনকে প্রথমে টস করেছি, দেখা গেল সেটা হেড করেছে, দ্বিতীয়বারে আবার ছুড়লাম, একটা কয়েনকে ছুড়লাম হেড করেছে, আবার ছুড়লাম তখন হেড করতে পারে। তাহলে কি কি আসতে পারে, এইচ এইচ, এইচ এইচ মানে প্রথমে হেড, দ্বিতীয়বারে হেড। এই কথাটা না বলে আমি দুটো কয়েনকে একসঙ্গে ছুড়ে দিলাম, এটা তো এইচ, এটা তো এইচ, ফার্স্ট এইচ, সেকেন্ড এইচ, এটা হতে পারে। কিংবা এই ঘটনা ঘটলো না, প্রথমে এইচ পড়েছে, পরের বারে এইচ পড়েছে না, প্রথমে হেড পড়েছে, এইচ পড়েছে, কিন্তু দ্বিতীয়বারে টেল পড়েছে, আমি লিখবো এইচ টি, আমি লিখবো এইচ টি। এটা না করে ধরো প্রথমে টেল পড়েছে, তারপর এইচ পড়েছে, তারপর টি পড়েছে, টেল পড়েছে, তারপর টেল পড়েছে, এরকম আসতে পারে। তাহলে আমার দেখো কটা নমুনা বিন্দু, চারটে, এবং এটা হচ্ছে স্যাম্পল স্পেস। নমুনা বিন্দুর সংখ্যা কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, টোটাল স্যাম্পল পয়েন্ট, টোটাল স্যাম্পল পয়েন্ট বলা হয় নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট হচ্ছে 4। এইখানটা মাথা ক্লিয়ার করো। আরেকবার বলছি, তুমি একটা কয়েনকে প্রথমে টস করলে হেড পড়লো, যেই হেড পড়ে তুমি আরেকবার টস করলে
তখন হেড পড়েছে, তাহলে এইচ এইচ। প্রথমে টস করছো হেড পড়েছে না, দ্বিতীয়বারে টস করলে টেল পড়েছে, তাহলে এইচ টি। প্রথমে টস করেছো টেল পড়েছে, তারপর এ হেড পড়েছে এইচ। প্রথমে টস করেছো টেল পড়েছে, দ্বিতীয়বারে টেল। ওই কথা না বলে তুমি কি করছো, দুটো কয়েনকে ছুঁড়ে দিয়েছো, এর হেড ওর হেড, এর হেড ওর টেল, এর টেল ওর হেড, এর টেল ওর টেল। নম্রবিন্দু হচ্ছে 4। ঠিক আছে, দেখো একটা কয়েনকে যখন টস করেছিলাম নম্রবিন্দুর সংখ্যা দুটো হয়েছিল, দুটো কয়েনকে যখন টস করলাম নম্রবিন্দুর সংখ্যা 4, এখানে গেছে 2 এর স্কয়ার, এইটা বলছি। এইবারে দেখো যদি 1 when 3 coin is tossed simultaneously, তিনটে কয়েনকে টস করলাম কিংবা একটা কয়েনকে পরপর তিনবার করলাম, তিনটে কয়েনকে একসঙ্গে টস করলাম কিংবা একটা কয়েনকে পরপর তিনবার টস করলাম, একই করলাম। when 3 coins are tossed কি কি স্যাম্পল হবে দেখো, কি কি হতে পারে দেখো। আমি ক্লিয়ার করছি, ছবিতে বোঝাচ্ছি। যে ছবিটা একে বলা হয় ট্রি ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম। দুটো বেলা তো মুখোমুখি হয়ে গেল, এটা তো অনেকে ভুল করে, সেই জন্য আমি ট্রি ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। কিরকম, তুমি একটা ক্রস করছো, একটা কয়েনকে ফেলে দিয়েছো, দেখি কি আসবে, তার এইচ আসতে পারে, টেল আসতে পারে। একটা কয়েনকে ক্রস করেছো, প্রথমে হেড এরকম এখান থেকে আছে ছুঁড়ে দিয়েছে, হেড টেল পড়েছে, এটা আসতে হবে, টেল আসতে হবে। এবার এটাকে আরেকবার ছুঁড়েছো, এইদিকে ছুঁড়েছো, এরকম হয়েছে। যেটা হেড পড়েছিল, যেটা হেড প্রথমে হেড পড়েছিল, যেটা যখন হেড পড়েছে সে আবার হেড করতে পারে, তাহলে আবার টেল করতে পারে। যেটা হেড পড়েছিল সে পরের বারে হেড করতে পারে, পরের বারে টেল করতে পারে। আবার যে টেল পড়েছিল তার হেডও আসতে পারে, আবার টেলও আসতে পারে। এটাকে আরেকবার ছুঁড়লাম, এটা একবার, দুবার, তিনবার। যে হেড পড়েছিল সে আবার হেড পড়লো, যে হেড পড়েছিল না আবার টেল পড়লো, মানে প্রত্যেকটা দুটো করে হাত হবে, নয় হেড নয় টেল। যে টেল পড়েছিল তার হেড আসতে পারে, যে টেল পড়েছিল তার টেল আসতে পারে, যে হেড পড়েছিল তার হেড আসতে পারে, আবার হেড পড়েছিল টেল আসতে পারে, যে টেল পড়েছিল তার হেড আসতে পারে, যে টেল পড়েছিল তার টেল আসতে পারে। দেখো তার কি হচ্ছে, দেখো তুমি এইখানে যাবো, এইচ এইচ এইচ, তিনবারই হেড, এইভাবে তৈরি করবে তাহলে ভুল হবে না। এইচ এইচ এইচ, এইচ প্রথমে এইচ, তারপর কি হচ্ছে এইচ 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 টি, এক একটাকে শেষ করে দেবে, কেন একবার শেষ করে দেবে। দেখো এইচ আরম্ভ করেছি, এইচ এইচ এইচ, এইচ এইচ টি, মানে এই ব্রাশটা শেষ হয়ে গেল। টি টি ডায়াগ্রাম গাছে, দেখো এটাকে যে এরকম করে নেবে গাছে, এইচ এইচ এইচ, এইচ এইচ টি হয়ে গেল। এবার দেখো এইচ টি এইচ, এইচ টি এইচ, এইচ টি টি, এইচ টি টি হয়ে গেল, এইচ টি টি। তাহলে এই যে দেখো এইচ স্টার্টিং এ চারটে হয়ে গেল, টি টি এইচ এইচ, টি এইচ এইচ, টি এইচ টি, টি এইচ টি, টি এইচ দিয়ে হয়ে গেল। এবার দেখো টি টি এইচ, টি টি এইচ, টি টি টি, টি টি টি, তাহলে কটা হয়ে গেল দেখো, মোট কটা মূলবিন্দু হলো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মূলবিন্দুর সংখ্যা 8টা, মানে কিউ। তাহলে এখানটা আমরা একটা সূত্র বলবো, একটা মুদ্রা টস করলে নগ্নবিন্দু সংখ্যা হয় দুটো, দুটো যদি টস করি নগ্নবিন্দু সংখ্যা হয় 4টে, 2 এর স্কয়ার।
তিনটে যদি করি 2 এর কিউব, তাহলে when চারটে করলে কত 2 টু পাওয়ার 4, তাহলে n বার টস যদি when নাম্বার অফ টাইমস n বার যদি টস করা হয়, তাহলে তখন মৌলবিন্দু সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 5 বার করলে কত হবে 2 টু দি পাওয়ার 5, 6 বার করলে হবে 2 টু দি পাওয়ার 6। তাহলে একটা কয়েনকে টস করলে আমরা আজকে শিখলাম মৌলবিন্দু সংখ্যা 2, দুবার করলে 2 এর স্কয়ার, 3 বার করলে 2 এর কিউব, 4 বার করলে 2 এর 4, 5 বার করলে 2 এর 5, n বার করলে 2 টু দি পাওয়ার n। এটা খেয়াল রাখতে হবে। আমরা দুটো বেলা পাচ্ছি তিন বেলা এরকম যদি না পারি ডায়াগোনাল করে দেবো। সিমিলারলি যদি আমরা লুডোর ছক্কাকে গড়িয়ে দিই, হয়ে 1 ডাই লোড, 1 ডাই একটা লুডোর ছক্কাকে গড়িয়ে দিয়েছি, তাহলে তখন তার নমুনাদেশটা কি হবে? নমুনাদেশটাকে বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। নমুনাদেশ এস সমান দেখো আমার আসতে 1 করতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে আসতে পারে 1 2 3 4 5 6, এই 6টা আমার ঘটনা করতে পারে, 6টা রেজাল্ট। 2 ডাইস রোল, 2 ডাইস দুটো যদি গড়িয়ে দেওয়া হয় বিরাট ব্যাপার হয়ে যাবে। কেমন দেখো, দুটোকে একটা গড়ালে আবার তাকে গড়ালে না করে তুমি দুটোকে একসঙ্গে গড়িয়ে দিয়েছো, তাহলে এর 1 ওর 1 আসতে পারে, এর 1 ওর 2 আসতে পারে, দুটোকে গড়িয়ে দিয়েছি তো। এর 1 করেছে ওর 3 আসতে পারে, ওর 1 করেছে ওর 4 আসতে পারে, এর 1 করেছে ওর 5 আসতে পারে, এর 1 করেছে ওর 6 আসতে পারে। কতগুলো ঘটনা হচ্ছে দেখো। এর 1 এতে রাখো না, এর 2 করেছে ওর 1 আসতে পারে, ওর 2 করেছে 2 আসতে পারে, এই 2 করেছে 3 আসতে পারে, 2 করেছে 4 আসতে পারে, 2 করেছে 5 আসতে পারে, 2 করেছে 6 আসতে পারে। এইরকম ভাবে 3 1 এর 3 2 3 4 এরকম করে এর 6 1 ওর 6 2 6 3 6 4 6 5 6 6 এরকম দেখবে। একটা 2 এখানে 3 1 এখানে 4 1 ডট 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 5 1 করে ডট 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 দেখো। একটা দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তার টোটাল নাম্বার অফ কেস, টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট, টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট হবে। একবার টস করলে 6টা, দুবার টস করলে 6 ইনটু 6 36, তার তিনবার করলে কত হবে 6 ইনটু 6 ইনটু 6, n বার করলে কত হবে 6 টু দি পাওয়ার n, n বার করলে হবে 6 টু দি পাওয়ার n। বুঝা যাচ্ছে? তাহলে আমরা আজকে যেটা স্যাম্পল স্পেস তৈরি করলাম, মুদ্রা নিক্ষেপণ করলাম, আর মুদ্রা নিক্ষেপণ করে দেখালাম যে একটা কয়েনকে টস করলে দুটো আসবে, এই চারটি, দুটো কয়েনকে টস করলে আসবে 4টা আসবে, এর এইচ ওর এইচ, এর প্রথমে এইচ দ্বিতীয়বার এইচ, এর প্রথমে হেড ওর টেল, এর টেল ওর হেড, ওর টেল এর টেল ওর টেল। কিংবা যদি 3বার টস করি আমরা দেখলাম 8টা 2 এর কিউব, 4 বার করলে 2 টু দি পাওয়ার 4, 5 বার করলে 2 টু দি পাওয়ার 5, n বার করলে 2 টু দি পাওয়ার n। সিমিলারলি লুডোর ছক্কা যদি গড়িয়ে দেওয়া হয় আমরা পেলাম একটা, একবার করলে 1 2 3 4 5 6, এই 6টা ঘটনা আসতে পারে। আবার যদি দুবার করা হয় 6 6 36, 3বার করলে 6 ইনটু 6 ইনটু 6, n বার করলে হয়ে যাবে 6 টু দি পাওয়ার n। ঠিক আছে? আজ কোনো টাস্ক থাকছে না, ইন্ট্রোডাকশন করাচ্ছি আমি। এর পর দিন পড়াবো ইভেন্ট, সেখান থেকেও তেমন কিছু প্রশ্ন কিন্তু একটা অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। 3 নাম্বার ক্লাস যখন করব অ্যাকচুয়ালি তখন থেকে অঙ্ক থাকবে। আজকে আমি যেটা পড়ালাম শুধুমাত্র বইয়ের যেটুকুন আছে আমি সেইটুকুনি করবে, যেটুকুন বললাম
যেমন আমি বইয়ের দাগটা দিয়ে দিচ্ছি, দেখি এরপর দিন আরেকটা ক্লাস পড়াই, তারপর বইয়ের দাগ দেবো যে কতজন পড়বে। ঠিক আছে।